ওয়েলকাম টু পিজি ফিজিক্স ক্লাসরুম। এই ক্লাসরুমে আজ ভিসকোসিটি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সান্দ্রতা বা ভিসকোসিটি। এই সান্দ্রতা বা ভিসকোসিটি তরল এবং গ্যাসের একটি বিশেষ ধর্ম। তরল এবং গ্যাসকে একত্রে প্রবাহী বা ফ্লুইড বলা হয়। আগে আমরা সারফেস টেনশন বা পৃষ্ঠটান দেখেছি, সেটি ছিল শুধুমাত্র তরলের একটি বিশেষ ধর্ম। গ্যাসের ক্ষেত্রে আমরা পৃষ্ঠটান পাই না, কিন্তু সান্দ্রতা তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। যেহেতু তরল এবং গ্যাস উভয়ই প্রবাহিত হয়, তাই এদেরকে বলা হয় প্রবাহী ফ্লুইড। তরলকে সংনমিত করা যায় না। সংনমিত অর্থাৎ সংকুচিত। যদি তরলকে চাপ দেওয়া হয়, তরলের আয়তন কমে না, কিন্তু গ্যাসীয় পদার্থকে সংনমিত করা যায়। আমরা জানি গ্যাসকে যদি চাপ দেওয়া হয় তাহলে তার আয়তন হ্রাস পায়। তরল এবং গ্যাস এই দুই পদার্থ অর্থাৎ প্রবাহীর প্রবাহ দু রকমের হয়। প্রবাহী প্রবাহিত হয়, তার প্রবাহটা হয় দুরকম। একটিকে বলা হয় শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, এবং অপরটি হলো অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ, স্ট্রিমলাইন মোশন এবং টার্বুলেন্ট মোশন। ঠিক আছে, তো শান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন মোশনটা কি? তরলের প্রবাহকালে প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তিত থাকে, তবে সেই প্রবাহকে শান্ত প্রবাহ বলে। একটি প্রবাহ নালীর বিভিন্ন বিন্দু যদি আমরা দেখি, বিভিন্ন বিন্দুতে যদি প্রবাহের মান, এই যে এ বি সি তিনটি বিন্দু, এ বিন্দুতে প্রবাহীর বেগের মান এবং অভিমুখ, বি বিন্দুতে প্রবাহীর বেগের মান এবং অভিমুখ, এবং সি বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি একই থাকে, তাহলে সেই প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ। কিন্তু তার মানে এই নয় যে এ বি সি তিনটি বিন্দুতেই বেগের মান এবং অভিমুখ একই থাকতে হবে। তিনটি বিন্দুতে বেগের মান অভিমুখ আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে সময়ের সাপেক্ষে বেগের মান এবং অভিমুখের কোনো পরিবর্তন হবে না। তবেই এই প্রবাহকে বলা হয় ধারারেখ বা ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। ঠিক আছে, আর এই প্রবাহ পথের ধারারেখ প্রবাহের প্রবাহ পথকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে কল্পনা করি, তাহলে সেই প্রত্যেকটি রেখাগুলোকে বলা হয় ধারারেখা। এই ধারারেখার কতগুলি বৈশিষ্ট্য আছে, বা ধারারেখ প্রবাহের শান্ত প্রবাহের কতগুলি বৈশিষ্ট্য আছে। কীরকম? এক নাম্বার হচ্ছে, যে কোনো বিন্দুতে কণার বেগ সময়ের উপর নির্ভর করে না। এটাই ধারারেখার বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সময়ের উপর নির্ভর করে না। সময় অতিবাহিত হলেও বেগটা একই থেকে যায়। দু নম্বর পয়েন্ট, তরলের যে স্তরটি নলের সংস্পর্শে থাকে সেই স্তরটি স্থির থাকে, অর্থাৎ বেগ হয় শূন্য। অর্থাৎ একটি পাইপের মধ্যে দিয়ে যদি জল যায়, তো একদম পাইপের গায়ে যে স্তরটি জলের লেগে আছে তার বেগ হয় শূন্য। 3 নম্বর পয়েন্ট, শান্ত প্রবাহে প্রতিটি তরল স্তর তার নিচের স্তরের উপর দিয়ে অবাধে চলে যায়, যেন কতগুলি পাতলা পাত একে অপরের উপর দিয়ে পিছলে যাচ্ছে। সেই জন্য এই ধরনের প্রবাহকে পাত সদৃশ প্রবাহ বলা হয়, ল্যামিনার। ব্যাপারটা কীরকম? যেন প্রত্যেকটা একটা আলাদা আলাদা স্তর, এবং একটা স্তর আর একটা স্তরের ওপর দিয়ে পিছলে পিছলে যেন চলে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পাত সদৃশ প্রবাহ। শান্ত প্রবাহে দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। খুবই ইম্পর্টেন্ট।
কেন ছেদ করে না? যদি দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করত তাহলে একটি ছেদ বিন্দু তৈরি হতো এবং ছেদ বিন্দুতে দুটি ধারারেখা একটি বিন্দুতে ধারারেখার দুটি অভিমুখ প্রকাশ করত, যেটা কিন্তু ধারারেখার বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে। কারণ প্রত্যেকটা বিন্দুতে বেগের অভিমুখটা একই থাকে, কিন্তু যে ছেদ করবে ছেদ বিন্দুতে দুটো অভিমুখ তৈরি হবে। সুতরাং কখনোই ধারারেখাগুলি পরস্পরকে ছেদ করতে পারবে না। প্রবাহ নলে ধারারেখাগুলি ঘনবিষ্ট হলে, ঘনবিশিষ্ট মানে যদি ধারারেখাগুলো খুব ঘন ঘন থাকে তাহলে সেখানে প্রবাহের বেগ বৃদ্ধি পায়, এবং যদি রেখার ঘনত্ব কম হয় তাহলে বেগও কমে যায়। অর্থাৎ বেগ যেখানে বেশি সেখানে ধারারেখাগুলির ঘনত্ব খুব বেশি, এবং বেগ কম সেখানে ধারারেখার ঘনত্ব কম। 5 নাম্বার, শান্ত প্রবাহ নিউটনের সান্দ্রতা সূত্র দ্বারা পরিচালিত হয়। নিউটনের যে সান্দ্রতা সূত্র, সেই সান্দ্রতা সূত্র দ্বারা এই শান্ত প্রবাহ বয়ে চলে। তাহলে 5টি হচ্ছে ধারারেখার বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার হচ্ছে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। অশান্ত প্রবাহ বলতে আমরা কি বুঝি? সাধারণত দেখা যায় যে প্রবাহীর বেগ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে প্রবাহ আর শান্তভাবে প্রবাহিত হতে পারে না, তখন প্রবাহটা অশান্ত হয়ে পড়ে। আমরা দেখেছি যেখানে কোনো জলস্তর খুব দ্রুত প্রবাহিত হয় সেখানে কিন্তু জলস্তরের মধ্যে আমরা বিভিন্ন ঘূর্ণি প্রবাহ দেখতে পাই, অর্থাৎ যেখানে বেগের মান এবং অভিমুখটা পরিবর্তন হয়। যখন বাতাস বয়, জোরে বাতাস বয়, তখনও আমরা বাতাসের মধ্যে সে শান্ত ভাব আর দেখতে পাই না। তাই দেখা যায় যে বেগের মান একটি নির্দিষ্ট মানের অতিক্রম করলে, বেগের মানটা যদি একটি নির্দিষ্ট মান অতিক্রম করে তখন প্রবাহীর গতি আর শান্ত থাকে না, তখন অশান্ত হয়ে পড়ে। এই যে সর্বোচ্চ মান বা সীমা, এটাকে বলা হচ্ছে সন্ধি বেগ বা সংকট বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে যদি প্রবাহীর বেগ সংকট বেগের কম হয় তাহলে সেটা হবে শান্ত প্রবাহ, এবং সংকট বেগের থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটা হবে অশান্ত প্রবাহ। ঠিক আছে, তাহলে আমরা অশান্ত প্রবাহের সংজ্ঞাটা কিভাবে পাচ্ছি না, প্রবাহীর গতিবেগ যদি সন্ধিবেগকে অতিক্রম করে যায় তবে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে কণার বেগের মান ও দিক নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলে, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, এই অশান্ত প্রবাহ বা সন্ধিবেগ, এই সন্ধিবেগের সঙ্গে রেনল্ডস সংখ্যা বলে একটি সংখ্যা আমরা পাই। এই নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এখন দেখো সান্দ্রতা জিনিসটা। সান্দ্রতাটা আমরা আগেই দেখলাম যে একটি স্তর আরেকটি স্তরের উপর দিয়ে, সে প্রবাহীর ক্ষেত্রে যখন যায় তখন একটি স্তর আরেকটি স্তরের উপর দিয়ে কি হয়, পাতের মতো যায়। তো এই যে পাতের মতো যখন যাচ্ছে তখন কি হয়, প্রত্যেকটা স্তরের গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি করে। ঠিক আমরা ঘর্ষণ বলের ক্ষেত্রে যেমন পেয়ে থাকি, আমরা যদি একটি কঠিন বস্তুকে অপর একটি কঠিন বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে যায় তাহলে কি হয়, সংযোগস্থলে একটি ঘর্ষণ বল ক্রিয়া করে। এই ঘর্ষণ বল কি করে, বস্তু দুটির আপেক্ষিক গতিতে একটা বাধার সৃষ্টি করে। ঠিক একইভাবে যখন একটি তরল পদার্থের বা একটি গ্যাসীয় পদার্থের স্তর অন্য একটি স্তরের উপর দিয়ে গতিশীল হয় তখন কি হয়, একটি বিরুদ্ধ বল ক্রিয়া করে, যা ওই স্তর দুটির মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়।
এইটাই হচ্ছে, এই যে বাধা দেওয়া, এই যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সান্দ্রতা। কেন হয় এটা? না, এটা হচ্ছে আসঞ্জনের জন্য। ঠিক আছে, এই আসঞ্জন কি বলেছি? আসঞ্জন হচ্ছে একটি কণার মধ্যে, বিভিন্ন কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে আসঞ্জন। কোনো সমতল পৃষ্ঠের উপর দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে। শান্ত প্রবাহ যদি হয়, তাহলে কঠিনের ঠিক সংস্পর্শে থাকা যে তরল স্তর, তা থাকে আসঞ্জনের জন্য স্থির। কি হচ্ছে সেখানে? ঠিক যেখানে সংস্পর্শ করে আছে, সেখানে কি হচ্ছে? কঠিনের সঙ্গে তরল স্তরের একটা বল কাজ করছে, আকর্ষণ বল কাজ করছে। সেই আকর্ষণ বলের জন্য এখানে দেখা যাচ্ছে, দেখো এগিয়ে হচ্ছে, এটা কঠিন তল, তাহলে কঠিন তলের সংস্পর্শে যে তলটা আছে তাদের বেগ দেখো কম, আর একদম সংস্পর্শে যে তলটা, সেখানে বেগটা হচ্ছে শূন্য। যত দূরের দিকে যাচ্ছে তত কিন্তু বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে আসঞ্জন বলটা সবচেয়ে বেশি পরিমাণে কাজ করছে কঠিনের সংস্পর্শে যে তলটা আছে। তার থেকে উপরে যেটা আছে, তার থেকে কি একটু বেশি বেগ, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, আস্তে আস্তে চলে যাচ্ছে যত উপরের দিকে, তত কি হচ্ছে? বেগটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আরেকটি যে বল কাজ করে সেটা হচ্ছে সংশক্তি। সংশক্তিটা কি? না, সংশক্তিটা হচ্ছে তরলেরই বিভিন্ন স্তরের মধ্যে যে বল। আসঞ্জন হচ্ছে কঠিনের সঙ্গে তরলের যে আকর্ষণ বলটা কাজ করছে, আর সংশক্তি হচ্ছে তরলেরই মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে যে পরপর যে বলগুলো কাজ করছে বিভিন্ন স্তরের মধ্যে, সেটা হচ্ছে সংশক্তি। তাহলে আসঞ্জন আর সংশক্তির মধ্যে পার্থক্যটা কি? আসঞ্জন হচ্ছে দুটি ভিন্ন জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, আর সংশক্তি হচ্ছে একই জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ বল। বোঝা গেল? তাহলে এই যে বল, এটা কি করবে? সবসময় গতিকে কি করবে? ত্বরান্বিত বা মন্দীভূত করবে। যদি গতির দিকে হয় তাহলে হবে ত্বরান্বিত, আর যদি গতির বিপরীত দিকে হয় তাহলে মন্দীভূত। কিন্তু এখানে সাধারণত কি হচ্ছে? গতির বিরুদ্ধে কাজ করছে, তাই এখানে আমরা পাবো কি? মন্দীভূত হবে। ঠিক আছে, তার ফলে কি হবে? তাদের আপেক্ষিক বেগটা কমে যাবে। এই যে বল, তরলের বিভিন্ন স্তরের মধ্যে যে বল কাজ করছে, যে বলটা তরল স্তরের আপেক্ষিক বেগকে কমানোর চেষ্টা করছে, এটি হচ্ছে সান্দ্রতা বল। এটি অনেকটাই ঘর্ষণের মতো, কিন্তু ঘর্ষণের সঙ্গে পার্থক্য আছে, সেটা আমরা দেখব পরে। ঠিক আছে, এই সান্দ্র বলের জন্যই কি হচ্ছে? না, বিভিন্ন স্তরের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে। কিরকম ভাবে? ধরো এই চিত্রটা যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা স্তরের বেগ আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা স্তর, এইটা 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 এইটা, এগুলো প্রত্যেকটা স্তরের বিরুদ্ধে বাধার সৃষ্টি করছে। কিভাবে করছে? তাহলে একদম ওপরের প্রান্তটা যে দেখি, তাহলে এর বেগ সবচেয়ে বেশি। এ কি চাইবে? তার পাশেরটার বেগ যেন তার মতো হয়, তাই এ তার উপর সামনের দিকে বল প্রয়োগ করবে। যে নিচে আছে, যার বেগ কম, সে চাইবে যে যার বেগ বেশি আছে তার বেগ যাতে কম হয়। মানে এই মাঝে যে আছে সে চাইবে এর বেগ কমাতে আর এর বেগ বাড়াতে। আবার এ চাইবে এর বেগ কমাতে আর এর বেগ বাড়াতে। অর্থাৎ প্রত্যেকেই চাইবে সবারই বেগ যেন তার নিজের মতো হয়, অর্থাৎ পাশের যে স্তর তার সঙ্গে তার আপেক্ষিক বেগটাকে কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাকে তরলের সান্দ্রতা বলে। হলো, এখানে দেখো জেনে রাখা বলে একটা জিনিস আছে, সাধারণত যে তরলের ঘনত্ব বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি হয়, অর্থাৎ ওই তরলের সান্দ্রতা বেশি হয়।
কিন্তু ঘনত্ব সান্দ্রতা কিন্তু একই জিনিস নয়, এটা সাধারণত, অর্থাৎ সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হলেও সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এই সান্দ্রতাঙ্ক কি জিনিস? সান্দ্রতাঙ্ক জিনিসটা কি? সান্দ্রতাঙ্ক হচ্ছে যে একটি তরল তার সান্দ্রতাটা বেশি না কম, বিভিন্ন পদার্থের সান্দ্রতা যদি আমরা দেখি তো কার সান্দ্রতা বেশি বা কার সান্দ্রতা কম সেটা বোঝার জন্য যে রাশি সেটাই হচ্ছে সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এর সংজ্ঞাটা কি? না কোনো তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক। এটা মুখস্থ করতে হবে। একে ইটা, এনের মতো দেখতে, ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর সিজিএস একক হচ্ছে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার বা পয়েস, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার বা পয়েস। আর এসআই একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা ডেকা পয়েস। আর সম্পর্ক কি পয়েস আর ডেকা পয়েস সিজিএসএস এর মধ্যে? 1 ডেকা পয়েস সমান 10 পয়েস। সান্দ্রতাঙ্কের ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। সান্দ্রতাঙ্ক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই একটা সম্পর্ক পাই, সান্দ্রবল। এই সান্দ্রবলের মান কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন স্পর্শতলের ক্ষেত্রফল, স্তর দুটির মধ্যে আপেক্ষিক বেগ এবং স্তর দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, এটাকে এফ, এটা হচ্ছে এ, আর এটা ভি এবং ডি। বেগটাকে বি, দূরত্বটাকে ডি, ক্ষেত্রফলটাকে এ। কেমন সম্পর্কটা? সান্দ্রবল ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রবলের মানও তত বেশি হবে। আবার এই সান্দ্রবলের মান আপেক্ষিক বেগেরও সমানুপাতিক, অর্থাৎ দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ যত বেশি হবে তত সান্দ্রবলের মানও বেশি হবে। আর স্তর দুটির মধ্যে যে দূরত্বের ব্যস্তানুপাতিক, এখন যদি আমরা তিনটে রাশিকে একসঙ্গে যুক্ত করি তাহলে কি পাবো? এফ সমানুপাতিক এ ভি বাই টি। এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক পাই, এই ধ্রুবকটাকে ইটা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে এফ সমান ইটা এ ভি বাই ডি, এই ইটাটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। তাহলে ইটা সমান আমরা কি বলতে পারি? ইটা সমান হচ্ছে তাহলে এফ ইন্টু ডি বাই এ ভি। তাহলে এই সম্পর্ক থেকে আমরা ইটার একক এবং মাত্রাটাও নির্ণয় করতে পারি। তাহলে ইটার একক কি দাঁড়াচ্ছে? না বলের একক ইন্টু দূরত্বের একক বাই ক্ষেত্রফলের একক ইন্টু বেগের একক। তাহলে এবার সিজিএস পদ্ধতিতে যদি দেখছি আমরা, তাহলে বলের একক ডাইন, দূরত্বের সেন্টিমিটার, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, আর বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তো সেমি কাটলো, সেকেন্ডটা উপরে গেল, তাহলে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক। এটাকে কি বলছি? এটাকে বলা হচ্ছে পয়েস। এসআইতে কি হবে? এসআইতে তেমনি নিউটন ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড, মিটার কাটলো, তাহলে নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ার। এটাকে বলা হচ্ছে ডেকা পয়েস। পয়েস আর ডেকা পয়েসের সম্পর্ক তো আমরা জানি। ঠিক আছে, হচ্ছে মাত্রাটা আমরা ওই সম্পর্ক থেকেই বার করতে পারবো। তাহলে ইটার মাত্রা কি হবে এখানে? তাহলে বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা বা দূরত্বের মাত্রা, এটা ক্ষেত্রফলের মাত্রা, আর এটা হচ্ছে বেগের মাত্রা। ঠিক আছে, এবার এগুলো কাটাকুটি হয়ে কি দাঁড়াচ্ছে? এম এল ইনভার্স টি ইনভার্স। এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক ইটার মাত্রা। এবার আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে প্রান্তীয় বেগ।
টার্মিনাল ভেলোসিটি। জিনিসটা কি? যখন কোনো বস্তু একটি সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে নিচের দিকে পড়তে থাকে তখন বস্তুটির বেগ আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা সময় দেখা যায় বস্তুটি বেগটা স্থির হয়ে গেল, আর বেগ বাড়ছে না। এই যে সর্বোচ্চ যে বেগটা বস্তুটি অর্জন করলো সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। একটি বস্তু যখন ওপর থেকে পড়ে তখন কি হয় না, মাধ্যাকর্ষণ বলের জন্য বস্তুটি নিচের দিকে ত্বরণ নিয়ে পড়তে থাকে। কিন্তু একই সঙ্গে বস্তুটির ওপর ওই সান্দ্র মাধ্যম ওপর দিকে একটা বল প্রয়োগ করে, যেটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। এই আসঞ্জন বলের জন্য কি হয়, বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বলের পরিমাণও বাড়তে থাকে। কারণ আমরা জানি এই আসঞ্জন বল বা সান্দ্র বল যেটা, এই সান্দ্র বলের মান বস্তুর বেগের উপর নির্ভর করে। বেগ যত বাড়ে সান্দ্র বলের মানও তত বৃদ্ধি পায়। তাই একটি বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়ে তখন বস্তুটির বেগ যেহেতু বাড়তে থাকে তাই ক্রমশ সান্দ্র বলের মানও বাড়তে থাকে। এছাড়াও আরেকটি বল বস্তুটির উপর কাজ করে, সেটা হলো প্লবতাজনিত বল। সেটাও কিন্তু কাজ করে উপরের দিকে। অর্থাৎ বস্তুটির ওপর একটি বল কাজ করছে নিচের দিকে, যেটা হলো অভিকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল, আর দুটি বল কাজ করছে উপরের দিকে। একটি হলো সান্দ্র বল এবং অপরটি হলো প্লবতা বল। ফলে কি হয়, একটা অবস্থা যখন আসে যে নিচের দিকের বল আর ওপরের দিকের দুটি বলের যোগফল সমান হয়ে যায়, তখন বস্তুটির ওপর লব্ধি বল হয়ে যায় শূন্য। সেই মুহূর্তে বস্তুটির বেগ যা প্রাপ্ত হয় সেইটাই হচ্ছে তার সর্বোচ্চ বেগ। তারপর তার বেগ বৃদ্ধি পায় না। এই সর্বোচ্চ বেগটাই হচ্ছে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে? ঠিক এই কারণেই বৃষ্টি ফোঁটা যে উপর থেকে পড়ে, বৃষ্টির ফোঁটা যত উঁচু থেকে পড়ে তাতে তার ভূপৃষ্ঠে পড়ার সময় যে বেগ অর্জন করার কথা ছিল সেই বেগ কিন্তু অর্জন করে না। কারণ বৃষ্টির ফোঁটা বায়ুর সান্দ্রতার জন্য আগেই এই প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি অর্জন করে ফেলে। ঠিক আছে? এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পাবো, সেটি হলো স্টোকসের সূত্র। স্টোকসের সূত্রটা কি? যে কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে একটি বস্তু যখন গতিশীল থাকে তখন কি পরিমাণ বল, সান্দ্রতা বল কাজ করে সেইটা আমরা স্টোকসের সূত্র থেকে পাই। কত বল কাজ করে না, এফ বল সমান হচ্ছে 6 পাই ইটা আর ভি। এইটা হচ্ছে ক্রিয়াশীল সান্দ্র বল। যখন কোনো একটি গোলাকার বস্তু একটি সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকে। 6 পাই ধ্রুবক, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক হচ্ছে মাধ্যমের সান্দ্রতাঙ্ক, যে মাধ্যমের মধ্যে দিয়ে বস্তুটি পড়ছে। আর হচ্ছে বস্তুটির ব্যাসার্ধ, আর ভি হচ্ছে বস্তুটির বেগ। তার বেগ যত বাড়তে থাকছে সান্দ্র বলের মান কি হবে, তত বাড়বে। এইভাবেই আস্তে আস্তে প্রান্তীয় বেগ অর্জন করে ফেলে। ঠিক আছে? এটি হচ্ছে স্টোকসের সূত্র। এবার আমরা দেখব এই প্রান্তীয় বেগের রাশিমালা, কিভাবে আমরা প্রান্তীয় বেগটা পাচ্ছি। তাহলে আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক ধরা হলো, যে ইটা সান্দ্রতাঙ্ক কোনো মাধ্যমের মধ্যে দিয়ে ভি প্রান্তীয় বেগে নিচের দিকে পড়ছে। তাহলে ভি প্রান্তীয় বেগে পড়ে তাহলে সান্দ্রতাজনিত বল কত হবে, আমরা সূত্র পেয়ে গেছি 6 পাই ইটা আর ভি। এখন এই গোলাকার বস্তুটির ঘনত্ব যদি রো হয়, মানে যে বস্তুটি পড়ছে তার ঘনত্ব যদি রো হয়, তাহলে ওজন কত হবে, ওজন mg সমান কি হবে 4/3 পাই আর কিউব রো, এটা হলো m।
আয়তন ইন্টু ঘনত্ব, 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তন, 4/3 পাই আর কিউব গোলকের আয়তন, রো হচ্ছে ঘনত্ব, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব ভর ইন্টু জি, তাহলে হয়ে গেল ওজন। আর মাধ্যমের ঘনত্ব যদি রো হয়, মাধ্যমের ঘনত্ব যদি রো হয়, তাহলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্লবতা বল কত হবে? আয়তন ইন্টু মাধ্যমের ঘনত্ব, তাহলে আয়তন বস্তুটার আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব ইন্টু জি, তাহলে এটা হয়ে গেল প্লবতা বল। ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল নিম্নাভিমুখী বল কত হলো? নিম্নাভিমুখী যে বল সেটা কি? এইটা মাইনাস এটা কাজ করছে নিচের দিকে ওজন, আর প্লবতা কাজ করছে ওপরের দিকে। তাহলে এই দুটো লব্ধি কত পাচ্ছি আমরা? না এটা ওজন মাইনাস প্লবতা, তাহলে ওজন থেকে প্লবতা বাদ দিলে 4/3 পাই আর কিউব কমন, জিও কমন, পড়ে থাকলো রো মাইনাস সিগমা। এটা সিগমা, এই জন্য এটাকে সিগমা বলছে, এটাকে বলছে রো। তাহলে এইটা হলো নিম্নমুখী ক্রিয়াশীল বল। তো এই বলটা যখনই আগের আমাদের সান্দ্র বলের সঙ্গে সমান হয়ে যাবে তখনই প্রান্তীয় বেগ অর্জন করবে। তাহলে এটাকে আমরা সান্দ্র বেগের সঙ্গে সান্দ্র বলের সঙ্গে সমান করে দিলাম, 6 পাই ইটা আর ভি সমান 4/3 পাই আর কিউব রো মাইনাস সিগমা জি। তাহলে এখান থেকে আমরা সহজেই ভি এর সমীকরণটা পেয়ে যেতে পারি। তাহলে ভি সমান কত? 2 এর 9 কাটাকুটি করে এদিক করে নিয়ে আসলে পরেই পেয়ে যাবো আমরা আর কিউ আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। এটি প্রান্তীয় বেগের রাশিমালা। ঠিক আছে, আর আমরা সান্দ্রতা ঘর্ষণ বলের মধ্যে তুলনা, সান্দ্রতা ঘর্ষণ বল একই ধরনের হলেও তারা কিন্তু একই জিনিস নয়, তারা সম্পূর্ণ আলাদা। সান্দ্রতা বল ও ঘর্ষণ বল আন্তরাণবিক বলের প্রভাবে তৈরি হয় ও বস্তুর গতিকে বাধা দেয়। দুজনেরই আন্তরাণবিক বল অর্থাৎ অণুর মধ্যের যে পারস্পরিক আকর্ষণ বল তাদের প্রভাবেই তৈরি হয় এবং বস্তুর গতিকে বাধা দেয় দুটোই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সান্দ্র বল দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। আগেই দেখেছি আমরা আপেক্ষিক বেগ যত বেশি হয় সান্দ্র বলের মান তত বেশি হয়, কিন্তু ঘর্ষণ বল আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখতে হবে যে সান্দ্র বল আপেক্ষিক বেগের উপর নির্ভর করে, ঘর্ষণ বল কিন্তু আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। আর বেগ যতই হোক না কেন ঘর্ষণ বল নির্দিষ্ট থাকে। আর 3 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। এটা আমরা দেখেছি যে সান্দ্র বলটা কি ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট তুলনা, পরের দুটো হচ্ছে পার্থক্য, আর প্রথমটা সাদৃশ্য মনে বলতে পারি আমরা। প্রথমটা সাদৃশ্য আর পরের দুটো পয়েন্ট হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালোভাবে পড়বে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে।